গল্পের ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্প শোনানোর শুরু করার আগে কয়েকটা কথা। প্রথমেই জানাই, গল্পের ঢেবে ঢেবে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় 3000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটা সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলা। আপনাদের ভালোবাসার জোরেই উৎসাহিত হয়ে বাংলা সাহিত্যের অমূল্য রতন তুলে আনার আপ্রাণ চেষ্টা করি। পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর জন্য কোনো মূল্য লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করলে গল্প আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই হাইপ বাটন দেবেন, তাহলে আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে। গল্পটি শেয়ার করুন বন্ধুদের। আপনাদের সবার ভালোবাসায় পূর্ণ হোক গল্পের ঢেউয়ে ঢেউয়ে। আজকের গল্প পড়ছি তৃতীয় দূত সভা, লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প তৃতীয় দূত সভা, লেখক পরশুরাম। মহাভারতে আছে, প্রথম দূত সভায় যুধিষ্ঠির সর্বস্ব হেরে যাবার পর ধৃতরাষ্ট্র অনুতপ্ত হয়ে তাকে সমস্ত পণ ফিরিয়ে দিয়েছিলেন। পাণ্ডবেরা যখন ইন্দ্রপ্রস্থে ফিরে যাচ্ছিলেন তখন দুর্যোধনের প্ররোচনায় ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে আবার খেলবার জন্য ডেকে আনান। এই দ্বিতীয় দূত সভাতেও যুধিষ্ঠির হেরে যান এবং তার ফলে পাণ্ডবদের নির্বাসন হয়। শকুনি যুধিষ্ঠির কীরকম পাশা খেলেছিলেন? তাদের খেলার ছক আর ঘুঁটি ছিল না। উভয় পক্ষ পণ উচ্চারণ করেই অক্ষপাত করতেন। যার দান বেশি পড়ত তারই জয়। মহাভারতে দূত পর্বাধ্যায় যুধিষ্ঠিরের প্রত্যেকবার পণ ঘোষণার পর এই শ্লোকটি আছে, এতচ শ্রুতা ব্যবসিত নিকৃতিং সমুপাশ্রিত জিতমিত্যেব শকুনি যুধিষ্ঠিরম ভাষত। অর্থাৎ পণ ঘোষণা শুনেই শকুনি নিকৃতি শঠতা আশ্রয় করে খেলায় প্রবৃত্ত হলেন এবং যুধিষ্ঠিরকে বললেন, জিতলাম। ওতে বোঝা যায় যে পাশা ফেলবার সঙ্গে সঙ্গে এক একটা বাজি শেষ হতো। অনেকেই জানেন না যে কুরুক্ষেত্র যুদ্ধের কিছুদিন পূর্বে যুধিষ্ঠির আরও একবার শকুনির সঙ্গে পাশা খেলেছিলেন। ব্যাসদেব মহাভারত থেকে তৃতীয় দূত পর্বাধ্যায়টি কেন বাদ দিয়েছেন তা বলা শক্ত। হয়তো কোনো রাজনৈতিক কারণ ছিল, কিংবা তিনি ভেবেছিলেন যে আসন্ন কলিকালে কুটিল দূত পদ্ধতির রহস্য প্রকাশ জনসাধারণের পক্ষে অনিষ্টকর হবে। বর্তমান বৈজ্ঞানিক যুগে প্রতারণার যেসব উপায় উদ্ভাবিত হয়েছে তার তুলনায় শকুনি যুধিষ্ঠিরের পাশা খেলা ছেলে খেলা মাত্র। সুতরাং এখন সেই প্রাচীন রহস্য প্রকাশ করলে বেশি কিছু অনিষ্ট হবে না। কুরুক্ষেত্র যুদ্ধের 25 দিন পূর্বের কথা। যুধিষ্ঠির সকালবেলা তার শিবিরে বসে আছেন। সহদেব তাকে সংগ্রহিত রসদের ফর্দ পড়ে শোনাচ্ছেন। অর্জুন পাঞ্চাল শিবিরে মন্ত্রণার সভায় গেছেন। নকুল সৈন্যদের কুচকাওয়াজে ব্যস্ত। ভীম যে 100 গদা ফরমাস দিয়েছিলেন তা পৌঁছে গেছে। এখন তিনি প্রত্যেকটি আস্ফালন করে এক একজন ধৃতরাষ্ট্রের নামে উৎসর্গ করছেন। সব গদা শাল কাঠের, কেবল একটি কাপড়ের খোলে তুলো ভরা। এটি দুর্যোধনের 18 নম্বর ভ্রাতা বিকর্ণের জন্য। ছোকরার মতিগতি ভালো,
দ্রৌপদীর ড্যাশের সময় সে প্রবল প্রতিবাদ করেছিল। সহদেব পড়ছিলেন, জপশক্তু ১২ মন, চনক চূর্ণ ৮ লক্ষ মন, অভগ্ন চনক ৫০ লক্ষ মন। ফর্দ শুনে শুনে যুধিষ্ঠিরের বিরক্তি ধরছিল। কিছু আগ্রহ প্রকাশ না করলে ভালো দেখায় না, সেজন্য প্রশ্ন করলেন, ওতেই কুলিয়ে যাবে? সহদেব বললেন, খুব, মোটে তো ৭ অক্ষয়ণী, আর যুদ্ধ শেষ হতে বড়জোর দিন ২০, প্রতিদিন মরবেও বিস্তর। তারপর শুনুন, ঘৃত ১,০০,০০০ কুম্ভ, তুমি আমাকে পথে বসাবে দেখছি। অর্থ কোথায় পাব? অর্থের প্রয়োজন কি, সমস্তই ধারে কিনেছি। জয়লাভের পর মিষ্ট বাক্যে শোধ করবেন। তৈল ২,০০,০০০ কুম্ভ, লবণ ১,৫০,০০০ মন। থাক থাক, যা ব্যবস্থা করবার করে ফেলো বাপু, আমাকে ভোগাও কেন? আমি রাজধর্ম বুঝি, নীতিশাস্ত্র বুঝি, অঙ্ক কষা বৈশ্যের কাজ, আমার মাথায় ওসব ঢোকে না। এমন সময় প্রতিহার এসে জানালে, ধর্মরাজ, এক অভিজাত কল্প কুব্জ পুরুষ আপনার দর্শন প্রার্থী। পরিচয় দিলেন না, বললেন তার বার্তা অতি গোপনীয়, সাক্ষাতে নিবেদন করবেন। সহদেব বললেন, মহারাজ এখন রাজকার্যে ব্যস্ত, ওবেলা আসতে বলো। সহদেবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য যুধিষ্ঠির ব্যগ্র হয়েছিলেন। বললেন, না না, এখনই তাকে নিয়ে এসো। আগন্তুক বক্রপৃষ্ঠ, প্রৌঢ়, বলিকুঞ্চিত শীর্ণ মুণ্ডিত মুখ, মাথায় প্রকাণ্ড পাগড়ি, গলায় নীল বর্ণ রত্নহার, পরনে ঢিলে ইজের, তার উপর লম্বা জামা, যুক্তকর কপালে ঠেকিয়ে বললেন, ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কে আপনি সৌম্য? আগন্তুক উত্তর দিলেন, মহারাজ, ধৃষ্টতা ক্ষমা করবেন, আমার বক্তব্য কেবল রাজকর্ণে নিবেদন করতে চাই। যুধিষ্ঠির বললেন, সহদেব, তুমি এখন যেতে পারো। ছোলার বস্তাগুলো খুলে দেখো গে, পোকা ধরা না হয়। সহদেব বিরক্ত হয়ে সন্দিগ্ধ মনে চলে গেলেন। আগন্তুক অনুচ্চ স্বরে বললেন, মহারাজ, আমি সুবলপুত্র মুৎকুনি, শকুনির বইমাত্র ভ্রাতা। বলেন কি, আপনি আমাদের পূজনীয় মাতুল? প্রণাম প্রণাম, কি সৌভাগ্য, এই সিংহাসনে বসতে আজ্ঞা হোক। না মহারাজ, এই নিম্ন আসনই আমার উপযুক্ত। আমি দাসী পুত্র, আপনার সংবর্ধনার অযোগ্য। আচ্ছা আচ্ছা, তবে ওই শৃগাল চর্মাবৃত বেদিতে উপবেশন করুন। এখন কৃপা করে বলুন, কি প্রয়োজনে আগমন হয়েছে? মাতুল, আগে তো কখনো আপনাকে দেখিনি। দেখবেন কি করে মহারাজ, আমি অন্তরালেই বাস করি। তাছাড়া গত ১৩ বৎসর বিদেশে ছিলাম। কুব্জতার জন্য ক্ষত্রিয় ধর্ম পালন আমার সাধ্য নয়। সে কারণে যন্ত্র মন্ত্র বিদ্যার চর্চা করে তাতেই সিদ্ধিলাভ করেছি। দেবশিল্পী বিশ্বকর্মা আমাকে বরদানে কৃতার্থ করেছেন। পাণ্ডবরাজ শুনেছি দ্রুত ক্রীড়ায় আপনার পটুতা অসামান্য, অক্ষর হৃদয় আপনার নখদর্পণে। লোকে তাই বলে বটে, তথাপি শকুনির হাতে আপনার পরাজয় ঘটেছে। কেন জানেন কি? যুধিষ্ঠির ভ্রু কুঞ্চিত করে বললেন, শকুনি ধর্মবিরুদ্ধ কপট দূতে আমাকে হারিয়েছিলেন। মুৎকুনি একটু হেসে বললেন, দূতে কপট আর অকপট বলে কোনো ভেদ নেই। অক্ষক্রীড়ায় দৈবই উভয় পক্ষের অবলম্বন। অজ্ঞ লোকে তাকে অকপট বলে। যদি এক পক্ষ দৈবের ওপর নির্ভর করে এবং অপর পক্ষ পুরস্কার দ্বারা জয়লাভ করে, তবে পরাজিত পক্ষ কপটতার অভিযোগ আনে। ধর্মরাজ, আপনার দৈবপাতিত অক্ষ শকুনির পুরস্কার পাতিত অক্ষের নিকট পরাস্ত হয়েছে। আপনি প্রবলতর পুরস্কার আশ্রয় করুন। রাবণবাণের বিরুদ্ধে রামবাণ প্রয়োগ করুন। দূতলক্ষ্মী আপনাকেই বরণ করবেন। মাতুল,
আপনার বাক্য আমার ঠিক বোধগম্য হচ্ছে না। লোকে বলে শকুনির অক্ষের অভ্যন্তরে এক পার্শ্বে স্বর্ণপট্ট নিবদ্ধ আছে, তারই ভারে সেই পার্শ্ব সর্বদা নিম্নবর্তী হয় এবং উপরে গরিষ্ঠ বিন্দু সংখ্যা প্রকাশ করে। মহারাজ, লোকে কিছুই জানে না। স্বর্ণগর্ভ বা পারদগর্ভ পাশক নিয়ে অনেকে খেলে বটে, কিন্তু তার পতন সুনিশ্চিত নয়। বহু বারের মধ্যে কয়েকবার ভ্রংশ হতেই হবে। আপনারা তো অনেক বাজি খেলেছিলেন, একবারও কি আপনার জিত হয়েছিল? যুধিষ্ঠির দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একবারও নয়। তবে শকুনি কাঁচা খেলোয়াড় নন। তিনি অভ্যর্থ পাশক না নিয়ে কখনোই আপনার সঙ্গে খেলতেন না। কিন্তু এখন এসব কথার প্রয়োজন কি? যুদ্ধ আসন্ন, পুনর্বার দ্রুত ক্রীড়ার সম্ভাবনা নেই, শকুনিকে হারাবার সামর্থ্যও আমার নেই। ধর্মপুত্র, নিরাশ হবেন না। আমার গূঢ় কথা এবার শুনুন। শকুনির অক্ষ আমারই নির্মিত। তার গর্ভে আমি মন্ত্রসিদ্ধ যন্ত্র স্থাপন করেছি, সেজন্য তার ক্ষেপ অব্যর্থ। দুরাত্মা শকুনি যন্ত্রকৌশল শিখে নিয়ে আমাকে গজভুক্ত কপিত বধ পরিত্যাগ করেছে। সে আমাকে আশ্বাস দিয়েছিল যে পাণ্ডবগণের নির্বাসনের পর দুর্যোধন আমাকে ইন্দ্রপ্রস্থের রাজপদ দেবে। আপনারা বনে গেলে যখন দুর্যোধনকে প্রতিশ্রুতির কথা জানালাম, তখন সে বললে, আমি কিছুই জানি না, মামাকে বলো। শকুনি বললে, আমি কি জানি, দুর্যোধনের কাছে যাও। অবশেষে দুই নরাধম আমাকে ছলে বলে দুর্গম বাহ্নিক দেশে পাঠিয়ে সেখানে কারারুদ্ধ করে রাখে। আমি 13 বৎসর পরে কোনো গতিকে সেখান থেকে পালিয়ে এসে আপনার শরণাপন্ন হয়েছি। যুধিষ্ঠির বললেন, ও, এখন বুঝি আমাকেই অক্ষরূপে চালনা করে রাজ্য লাভ করতে চান? ধর্মরাজ, আমার পূর্বাপরাধ মার্জনা করুন। যা হবার তা হয়ে গেছে। এখন আমাকে আপনার পরম হিতাকাঙ্ক্ষী বলে জানবেন। আমি বামন হয়ে ইন্দ্রপ্রস্থ রূপ চন্দ্রে হস্তপ্রসার করেছিলাম, তাই আমার এই দুর্দশা। আপনি বিজয়ী হয়ে শকুনিকে বিতাড়িত করে আমাকে গান্ধার রাজ্য দেবেন, তাতেই আমি সন্তুষ্ট হব। আপনার নির্মিত অক্ষে আমার সর্বনাশ হয়েছে, তারই পুরস্কার স্বরূপ। মৎকুনি জিভা দংশন করে বললেন, ও কথা আর বলবেন না মহারাজ, আমার বক্তব্য সবটা শুনুন। আমি গুপ্ত সংবাদ পেয়েছি শকুনি এখনই ধৃতরাষ্ট্রের আজ্ঞায় আপনার কাছে আসছেন। দুর্যোধন আর শকুনির প্ররোচনায় অন্ধ রাজা আবার আপনাকে দ্রুতক্রীড়ায় আহ্বান করছেন। মহারাজ, এই মহাসুযোগ ছাড়বেন না। এমন সময় রথের ঘড়ঘড় ধ্বনি শোনা গেল। মুৎকুনি ত্রস্ত হয়ে বললেন, ওই সঞ্জয় এসে পড়লেন। দোহাই মহারাজ, ধৃতরাষ্ট্রের প্রস্তাব সদ্য প্রত্যাখ্যান করবেন না, বলবেন যে আপনি বিবেচনা করে পরে উত্তর পাঠাবেন। সঞ্জয় চলে গেলে আমার সব কথা আপনাকে জানাবো। আমি আপাতত ওই পাশের ঘরে লুকিয়ে থাকছি। যথাবিধি কুল প্রশ্নাদি বিনিময়ের পর সঞ্জয় বললেন, পাণ্ডব শ্রেষ্ঠ, কুরুরাজ ধৃতরাষ্ট্র বিদুরকেই আপনার কাছে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু বিদুর এই অপ্রিয় কার্যে কিছুতেই সম্মত না হওয়ায় রাজাজ্ঞায় আমাকেই আসতে হয়েছে। আমি দূত মাত্র, আমার অপরাধ নেবেন না। ধৃতরাষ্ট্র এই বলেছেন, বৎস যুধিষ্ঠির, তোমরা পঞ্চভ্রাতা আমার শতপুত্রের সমান স্নেহ পাত্র। এই লোকক্ষয়কর জ্ঞাতি ধ্বংসী আসন্ন যুদ্ধ যে কোনো উপায়ে নিবারণ করা কর্তব্য। আমি অশক্ত, অন্ধ, বৃদ্ধ। আমার পুত্রেরা অবাধ্য এবং যুদ্ধের জন্য উৎসুক। আমি বহু চিন্তা করে স্থির করেছি যে হিংস্র অস্ত্রযুদ্ধের পরিবর্তে অহিংস দ্রুত যুদ্ধেই উভয় পক্ষের বৈরভাব চরিতার্থ হতে পারে। অতি কষ্টে আমার পুত্রগণ ও তাদের মিত্রগণকে এতে সম্মত করেছি। অতএব তুমি সবান্ধব কৌরব শিবিরে এসে আর একবার সুহৃদয় দূতে প্রবৃত্ত হও। পণ পূর্ববৎ সমগ্র কুরু পাণ্ডব রাজ্য যদি
দুর্যোধনের প্রতিনিধি শকুনির পরাজয় ঘটে, তবে কুরুপক্ষ সদলে রাজ্য ত্যাগ করে চিরতরে বনবাসে যাবে। যদি তুমি পরাস্ত হও, তবে তোমরাও রাজ্যের আশা ত্যাগ করে চিরবর্ণবাসী হবে। বৎস, তুমি কপটতার আশঙ্কা করো না। আমি 2 প্রস্থ অক্ষ সজ্জিত রাখব। তুমি স্বহস্তে নিজের জন্য বেছে নিও। অবশিষ্ট অক্ষ শকুনি নেবেন। এর চেয়ে অসন্দিগ্ধ ব্যবস্থা আর কি হতে পারে? সঞ্জয়ের মুখে তোমার সম্মতি পাবার আশায় উদ্গ্রীব হয়ে রইলাম। হে তাত যুধিষ্ঠির, তোমার সুমতি হোক, তোমাদের পঞ্চভ্রাতার কল্যাণ হোক, অষ্টাদশ অক্ষয়িনী সহ কুরু পাণ্ডবের প্রাণ রক্ষা হোক। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, জ্যেষ্ঠ তাত কি স্বয়ং এই বাণী রচনা করেছেন? আমার মনে হয় তার মন্ত্রদাতা দুর্যোধন আর শকুনি বৃদ্ধ কুরুরাজ শুধু সুখ পক্ষীবৎ আবৃত্তি করেছেন। মহামতি সঞ্জয়, আপনি আমাকে কি করতে বলেন? ধর্মপুত্র, আমি কুরু রাজ্যের আজ্ঞাপতি বার্তাবহ মাত্র। নিজের মত জানাবার অধিকার আমার নেই। আপনি রাজবুদ্ধি ও ধর্মবুদ্ধি আশ্রয় করুন, আপনার মঙ্গল হবে। তবে আপনি কুরুরাজকে জানাবেন যে তিনি আমাকে অতি দুরূহ সমস্যায় ফেলেছেন। আমি সম্যক বিবেচনা করে পরে তাকে উত্তর পাঠাবো। এখন আপনি বিশ্রামান্তে আহারাদি করুন, কাল ফিরে যাবেন। না মহারাজ, আমাকে এখনই ফিরতে হবে। বিশ্রামের অবসর নেই। ধর্মপুত্রের জয় হোক। এই বলে সঞ্জয় বিদায় নিলেন। মৎকুনি পাশের ঘর থেকে বেরিয়ে এসে বললেন, মহারাজ, আপনি ঠিক উত্তর দিয়েছেন। এইবার আমার মন্ত্রণা শুনুন। আজই অপরাহ্নে ধৃতরাষ্ট্রের কাছে একজন বিশ্বস্ত দূত পাঠান, কিন্তু আপনার ভ্রাতারা যেন জানতে না পারেন। আপনার দূত গিয়ে বলবে, হে পূজ্য পাদ জ্যেষ্ঠ তাত, আপনার আজ্ঞা শিরোধার্য। অতি অপ্রিয় হলেও 3য়বার দূত ক্রিয়ায় আমি সম্মত আছি। আপনার আয়োজিত অক্ষে আমার প্রয়োজন নেই। আমি নিজের অক্ষেই নির্ভর করব। শকুনিও নিজের অক্ষে খেলবেন। আপনি যে পণ নির্ধারণ করেছেন তাতেও আমার সম্মতি আছে। শুধু এই নিয়মটি আপনাকে মেনে নিতে হবে যে শকুনি আর আমি প্রত্যেকে একটি মাত্র অক্ষ নিয়ে খেলব এবং 3 বার মাত্র অক্ষ ক্ষেপণ করব। তাতে যার বিন্দু সমষ্টি অধিক হবে তারই জয়। যুধিষ্ঠির বললেন, হে সুবল নন্দন মৎকুনি, আপনি সম্পর্কে আমার মাতুল হন, কিন্তু এখন বোধ হচ্ছে আপনি বাতুল। আমি কোন ভরসায় আবার শকুনির সঙ্গে খেলতে স্পর্ধা করব? যদি আপনি আমাকে শকুনির অনুরূপ অক্ষ প্রদান করেন তাতে সমানে সমানে প্রতিযোগ হবে, কিন্তু আমার জয়ের স্থিরতা কোথায়? ধৃতরাষ্ট্রের আয়োজিত অক্ষে আপত্তির কারণ কি? আমার ভ্রাতাদের মত না নিয়েই বা কেন দ্রুত ক্রীড়ায় সম্মতি দেব? 3 বার মাত্র অক্ষ ক্ষেপণের উদ্দেশ্য কি? বহুবার ক্ষেপণেই তো সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা অধিক। আর আপনি যে দুর্যোধনের চর নন তারই বা প্রমাণ কি? মৎকুনি বললেন, মহারাজ স্থির ভব, আপনার সমস্ত সংশয় আমি ছেদন করছি। যদি আপনি ধৃতরাষ্ট্রের আয়োজিত অক্ষ নিয়ে খেলেন তবে আপনার পরাজয় অনিবার্য। ধূর্ত শকুনি সে অক্ষে খেলবে না। হাতে নিয়ে ইন্দ্রজালিকের ন্যায় বদলে ফেলে নিজের আগেকার অক্ষেই খেলবে। আমি এতকাল বাল্মিক দুর্গে নিচেষ্ট ছিলাম না। নিরন্তর গবেষণায় প্রচণ্ডতর মন্ত্রশক্তিযুক্ত অক্ষ উদ্ভাবন করেছি। আপনাকে এই নবযন্ত্রান্বিত আশ্চর্য অক্ষ দেব, তার কাছে এলেই শকুনির পুরাতন অক্ষ একেবারে বিকল হয়ে যাবে। মহারাজ, আপনার জয় কিছুমাত্র সংশয় নেই। আপনার ভ্রাতারা যুদ্ধ লোলুপ, আপনার তুল্য স্থির বুদ্ধি দূরদর্শী নন। তারা আপনাকে বাধা দেবেন, ফলে এই রক্তপাতহীন বিজয়ের মহাসুযোগ আপনি হারাবেন। আপনি আগে ধৃতরাষ্ট্রকে সংবাদ পাঠান, তারপর আপনার ভ্রাতাদের জানাবেন। তারা ভর্ৎসনা করলে আপনি হিমালয়বৎ নিশ্চল থাকবেন। কিন্তু দ্রৌপদী,
আপনি তার কটুবাক্য শোনেননি। মহারাজ, স্ত্রী জাতির ক্রোধ তৃণাগ্নি তুল্য, তাতে পর্বত বিদীর্ণ হয় না। কদিনেরই বা ব্যাপার। আপনার জয়লাভ হলে সকল নিন্দুকের মুখ বন্ধ হবে। তারপর শুনুন, আমার যন্ত্র অতি সূক্ষ্ম, সেজন্য একদিনে অধিকবার অক্ষক্ষেপণ অবিধেয়। শকুনির অক্ষ দীর্ঘকাল সক্রিয় থাকে না, সেজন্য সে আনন্দে আপনার প্রস্তাবে সম্মত হবে। আপনার জয়ের পক্ষে 3 বার ক্ষেপণই যথেষ্ট। অক্ষ আমার সঙ্গেই আছে, পরীক্ষা করে দেখুন। মৎকুনি তার কোটিলগ্ন থলি থেকে একটি গজদন্ত নির্মিত অক্ষ বার করলেন। যুধিষ্ঠির লক্ষ্য করলেন অক্ষটি শকুনির অক্ষেরই অনুরূপ, তেমনি সুগঠিত, সুমসৃণ, ধার এবং পৃষ্ঠগুলি ঈষৎ গোলাকার, প্রতি বিন্দুর কেন্দ্রে একটি সূক্ষ্ম ছিদ্র। মৎকুনি বললেন, মহারাজ, 3 বার ক্ষেপণ করে দেখুন। যুধিষ্ঠির তাই করলেন। 3 বারই 6 বিন্দু উঠল। তিনি আশ্চর্য হয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলেন, কিন্তু মৎকুনি ঝটিতি কেড়ে নিয়ে থলির ভেতর রেখে বললেন, এই মন্ত্রপুত অক্ষর অনর্থক নাড়াচাড়া নিষিদ্ধ, তাতে গুণহানি হয়। যুধিষ্ঠির বললেন, আপনার অক্ষরটি নির্ভরযোগ্য বটে, কিন্তু এরপর আপনি যে বিশ্বাসঘাতকতা করবেন না, তার জন্য দায়ী কে? দায়ী আমার মুণ্ড। আপনি এখন থেকে আমাকে বন্দি করে রাখুন। 2 জন খড়গ পানি প্রহরী নিরন্তর আমার সঙ্গে থাকুক। তাদের আদেশ দিন, যদি আপনার পরাজয়ের সংবাদ আসে তবে তখনই আমার মুণ্ডচ্ছেদ করবে। মহারাজ, এখন আপনার বিশ্বাস হয়েছে? হয়েছে, কিন্তু শকুনির কূট পাশক যদি আমার কূটতর পাশকের দ্বারা পরাভূত হয়, তবে তা ধর্মবিরুদ্ধ কপট দূত হবে। হায় হায় মহারাজ, এখনো আপনার কপটতার আতঙ্ক গেল না? আপনারা 2 জনেই তো যন্ত্রগর্ভ কূট পাশক নিয়ে খেলবেন, এতে কপটতা কোথায়? মল্লযুদ্ধে যদি আপনার বাহুবল বিপক্ষের চেয়ে বেশি হয়, তবে সে কি কপটতা? যদি আপনার কৌশল বেশি থাকে, সে কি কপটতা? শকুনির পাশকে যে কূট কৌশল নিহিত আছে তা আমারই। আপনার পাশকে যে কূটতর কৌশল আছে তাও আমার। ধর্মরাজ, এই 3য় দূত সভায় বস্তুত আমি উভয় পক্ষ, আপনি আর শকুনি নিমিত্ত মাত্র। যুধিষ্ঠির বললেন, মৎকুনি, আপনার বক্তৃতা শুনে আমার মাথা গুলিয়ে যাচ্ছে। ধর্মের গতি অতি সূক্ষ্ম, আমি কঠিন সমস্যায় পড়েছি। একদিকে লোক ক্ষয়কর নৃশংস যুদ্ধ, অন্যদিকে কূট ও দ্রুত ক্রীড়া, 2ই আমার অবাঞ্ছিত। কিন্তু যুদ্ধের আহ্বান প্রত্যাখ্যান করা যেমন রাজধর্ম বিরুদ্ধ, সেরূপ জ্যেষ্ঠ তাঁতের আমন্ত্রণ অগ্রাহ্য করাও আমার প্রকৃতি বিরুদ্ধ। আপনার মন্ত্রণা আমি অগত্যা মেনে নিচ্ছি। আজই কুরুরাজের কাছে দূত পাঠাবো। আপনি এখন থেকে সশস্ত্র প্রহরীর দ্বারা রক্ষিত হয়ে গুপ্তগৃহে বাস করবেন। কুরু পাণ্ডব কেউ আপনার খবর জানবে না। যদি জয়ী হই, আপনি গান্ধার রাজ্য পাবেন। যদি পরাজিত হই, তবে আপনার মৃত্যু। এখন আপনার পাশকটি আমাকে দিন। মহারাজ, আপনার কাছে পাশক থাকলে পরিচর্যার অভাবে তার গুণ নষ্ট হবে। আমার কাছেই থাকুক, আমি তাতে নিয়ত মন্ত্রধান করব এবং দ্রুত যাত্রার পূর্বে আপনাকে দেব। ইচ্ছা করেন তো আপনি প্রত্যহ একবার আমার কাছে এসে খেলে দেখতে পারেন। যুধিষ্ঠির বললেন, মৎকুনি, আপনার অতি তুচ্ছ জীবন আমার হাতে, কিন্তু আমার বুদ্ধি, রাজ্য, ধর্ম সমস্তই আপনার হাতে। আপনার বশবর্তী হওয়া ভিন্ন আমার এখন অন্য গতি নেই। পরদিন যুধিষ্ঠির তার ভ্রাতবৃন্দকে আসন্ন দূতের কথা জানালেন। ধর্মরাজের এই বুদ্ধিভ্রংশের সংবাদে সকলেই কিয়ৎক্ষণ হতভম্ব হয়ে থাকবার পর তাকে যেসব কথা বললেন তার বিবরণ অনাবশ্যক। যুধিষ্ঠির নিশ্চল হয়ে সমস্ত গঞ্জনা নীরবে শুনলেন। অবশেষে বললেন, ভাতৃগণ, আমি তোমাদের জ্যেষ্ঠ,
আমাকে তোমরা রাজা বলে থাকো, অপরের বুদ্ধি না নিয়েও রাজা নিজের কর্তব্য স্থির করতে পারেন। যুদ্ধে অসংখ্য নরহত্যার চেয়ে দ্রুত সভায় ভাগ্য নির্ণয় আমি শ্রেয় মনে করি। জয় সম্বন্ধে আমি কেন নিঃসন্দেহ তার কারণ আমি এখন প্রকাশ করতে পারবো না। যদি তোমরা আমার ওপর নির্ভর করতে না পারো তো স্পষ্ট বলো, আমি কুরুরাজকে সংবাদ পাঠাবো। হে জ্যেষ্ঠ তাত, আমি ভাতৃগণ কর্তৃক পরিত্যক্ত, তারা আমাকে পাণ্ডবপতি বলে মানে না। দ্রুত সভায় রাজ্যপণের অধিকার আমার আর নেই। আমার অঙ্গীকার ভঙ্গের প্রায়শ্চিত্ত স্বরূপ অগ্নিপ্রবেশে প্রাণ বিসর্জন দিচ্ছি, আপনি যথা কর্তব্য করবেন। তখন অর্জুন অগ্রজের পাদ স্পর্শ করে বললেন, পাণ্ডবপতি, আপনি প্রসন্ন হন, আমাদের কটূক্তি মার্জনা করুন, আমাকে সর্ববিষয়ে আপনার অনুগত বলে জানবেন। তারপর ভীম, নকুল, সহদেবও যুধিষ্ঠিরের ক্ষমা ভিক্ষা করলেন। যুধিষ্ঠির সকলকে আশীর্বাদ করে তার গৃহে চলে গেলেন। দ্রৌপদী এতক্ষণ কোনো কথা বলেননি। যে মানুষ এমন নির্লজ্জ যে দুবার হেরে গিয়ে চূড়ান্ত দুঃখ ভোগের পরেও আবার জুয়ো খেলতে চায়, তাকে ভর্ৎসনা করা বৃথা। যুধিষ্ঠির চলে গেলে দ্রৌপদী সহদেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বললেন, ছোট আর্যপুত্র, হা করে দেখছ কি? ওঠো, এখনই দ্রুতগামী চতুরস্র যোজিত রথে দ্বারকায় যাত্রা করো। বাসুদেবকে সব কথা বলে এখনই তাকে নিয়ে এসো, তিনি একমাত্র ভরসা। তোমরা 5 ভাই তো 5টি অপদার্থ জড়পিণ্ড। 10 দিনের মধ্যে কৃষ্ণকে নিয়ে সহদেব পাণ্ডব শিবিরে ফিরে এলেন। রথ থেকে নেমে কৃষ্ণ বললেন, দাদাও আসছেন। যুধিষ্ঠির সহর্ষে বললেন, কি আনন্দ, কি আনন্দ! দ্রৌপদী অতি ভাগ্যবতী, তার আহ্বানে কৃষ্ণ ও বলরাম কেউ স্থির থাকতে পারেন না। ক্ষণকাল পরে দারুকের রথে বলরাম এসে পৌঁছলেন। রথ থেকেই অভিবাদন করে বললেন, ধর্মরাজ, শুনলাম আপনারা উত্তম কৌতুকের আয়োজন করেছেন। কুরু পাণ্ডবের যুদ্ধ আমি দেখতে চাই না, কিন্তু আপনাদের খেলা দেখবার আমার প্রবল আগ্রহ। এখানে নামবো না, আমরা 2 ভাই পাণ্ডবদের কাছে থাকলে পক্ষপাতের অপযশ হবে। তাছাড়া এখানে পানীয়ের ভালো ব্যবস্থা নেই। কৃষ্ণ এখানে থাকুক, আমি দুর্যোধনের আতিথ্য নেব। দ্রুত সবাই আবার দেখা হবে, চালাও দারুক। এই বলে বলরাম কৌরব শিবিরে চলে গেলেন। মহাসমারোহে দ্রুত সভা বসেছে। ধৃতরাষ্ট্র স্থির থাকতে পারেননি। হস্তিনাপুর থেকে 2 দিনের জন্য কৌরব শিবিরে এসেছেন। খেলার ফলাফল দেখে ফিরে যাবেন। শকুনির দক্ষতায় তার অগাধ বিশ্বাস। কুরুপক্ষের জয় সম্বন্ধে তার কিছুমাত্র সন্দেহ নেই। সভায় কৃষ্ণ, বলরাম, পঞ্চ পাণ্ডব, দুর্জনাদি সহ ধৃতরাষ্ট্র, শকুনি, দ্রোণ, কর্ণ প্রভৃতি সকলে উপস্থিত হলে পিতামহ ভীষ্ম বললেন, আমি এই দ্রুত সভার সম্যক নিন্দা করি, কিন্তু আমি কুরু রাজ্যের ভৃত্য, সেজন্য অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও এই গর্হিত ব্যাপার দেখতে হবে। দ্রোণাচার্য বললেন, আমি তোমার সঙ্গে একমত। ভীষ্ম বললেন, মহারাজ ধৃতরাষ্ট্র, এই সভায় দূতনীতি বিরুদ্ধ কোনো কর্ম যাতে না হয় তার বিধান তোমার কর্তব্য। আমি প্রস্তাব করছি শ্রীকৃষ্ণকে সভাপতি নিযুক্ত করা হোক। দুর্যোধন আপত্তি তুললেন, শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষপাতী। কৃষ্ণ বললেন, কথাটা মিথ্যে নয়, আর আমার অগ্রজ উপস্থিত থাকতে আমি সভাপতি হতে পারি না। তখন ধৃতরাষ্ট্র সর্বসম্মতিক্রমে বলরামকে সভাপতি পদে বরণ করলেন। বলরাম বললেন, বিলম্বে প্রয়োজন কি, খেলা আরম্ভ হোক। হে সমবেত সুধীবৃন্দ, এই দূতে কুরুপক্ষের শকুনি, পাণ্ডব পক্ষে যুধিষ্ঠির নিজ নিজ একটিমাত্র অক্ষ নিয়ে খেলবেন। প্রত্যেকে 3 বার মাত্র অক্ষপাত করবেন। যার বিন্দু সমষ্টি অধিক হবে তারই জয়। এই দূতের পণ সমগ্র কুরু পাণ্ডব রাজ্য। পরাজিত পক্ষ বিজয়ীকে রাজ্য সমর্পণ করে এবং যুদ্ধের বাসনা পরিহার করে সদলে
চিরবনবাসী হবেন। সুবলনন্দন শকুনি, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি প্রথম অক্ষপাত করুন। শকুনি সহাস্যে অক্ষ নিক্ষেপ করে বললেন, এই জিতলাম। তার পাশাটি পতন মাত্র একটু গড়িয়ে গিয়ে স্থির হলে তাতে 6 বিন্দু দেখা গেল। কর্ণ এবং দুর্জনাদি সোল্লাসে উচ্চস্বরে বললেন, আমাদের জয়। বলরাম বললেন, যুধিষ্ঠির, এইবার আপনি ফেলুন। যুধিষ্ঠিরের পাশা একবার উল্টাবার পর স্থির হলে তাতেও 6 বিন্দু উঠল। পাণ্ডবরা বললেন, ধর্মরাজের জয়। বলরাম বললেন, তোমরা অনর্থক চিৎকার করছো, কারো জয় হয়নি, দুই পক্ষই এখন পর্যন্ত সমান। শকুনি গম্ভীর বদনে বললেন, এখনো 2 ক্ষেপ বাকি, তাতেই জিতব। দ্বিতীয়বারে শকুনির পাশা আর গড়াল না, পড়েই স্থির হল। পৃষ্ঠে 5 বিন্দু। যুধিষ্ঠিরের পাশায় পূর্ববৎ 6 বিন্দু উঠল। শকুনি লক্ষ্য করলেন তার পাশাটি কাঁপছে। পাণ্ডব পক্ষ আনন্দে গর্জন করে উঠলেন। বলরাম ধমক দিয়ে বললেন, খবরদার, ফের চিৎকার করলেই সভা থেকে বার করে দেব। সভা স্তব্ধ। শেষ অক্ষপাত দেখবার জন্য সকলে শ্বাস রোধ করে উদ্গ্রীব হয়ে রইলেন। শকুনি পাংশু মুখে তৃতীয়বার পাশা ফেললেন। পাশাটি কর্দম পিণ্ডবৎ ধপ করে পড়ল। 1 বিন্দু। যুধিষ্ঠিরের পাশায় আবার 6 বিন্দু উঠল। বলরাম মেঘ মন্দ্র স্বরে ঘোষণা করলেন, যুধিষ্ঠিরের জয়। তখন সভাস্থ সকলে সবিস্ময়ে দেখলেন যুধিষ্ঠিরের পতিত পাশা ধীরে ধীরে লাফিয়ে লাফিয়ে শকুনির পাশার দিকে অগ্রসর হচ্ছে। সভায় তুমুল কোলাহল উঠল, মায়া মায়া, কুহক, ইন্দ্রজাল। দুর্যোধন হাত পা ছুঁড়ে বললেন, যুধিষ্ঠির নিকৃতি আশ্রয় করেছেন, তার জয় আমরা মানি না। সাধু ব্যক্তির পাশা কখনো চলে বেড়ায়? বলরাম বললেন, আমি 2 অক্ষয় পরীক্ষা করব। যুধিষ্ঠির তখনই তার পাশা তুলে নিয়ে বলরামকে দিলেন। শকুনি নিজের পাশাটি মুষ্টিবদ্ধ করে বললেন, আমার অক্ষ কাকেও স্পর্শ করতে দেব না। বলরাম বললেন, আমি এই সভার অধ্যক্ষ, আমার আজ্ঞা অবশ্য পাল্য। শকুনি উত্তর দিলেন, আমি তোমার আজ্ঞাবহ নই। বলরাম কিঞ্চিত মত্ত অবস্থায় ছিলেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শকুনির গালে একটি চড় মেরে পাশা কেড়ে নিয়ে বললেন, হে সভ্য মণ্ডলী, আমি এই 2 অক্ষই ভেঙে দেখব ভেতরে কি আছে। এই বলে তিনি শিলাবেদির উপরে একে একে 2টি পাশা আছড়ে ফেললেন। শকুনির পাশা থেকে একটি ঘুরঘুরে পোকা বার হয়ে নির্জীববৎ ধীরে ধীরে দাঁড়া নাড়তে লাগলো। যুধিষ্ঠিরের পাশা থেকে একটি ছোট টিকটিকি বেরিয়ে তখন পোকাটিকে আক্রমণ করলে। ব্যত্যাহত সাগরের ন্যায় সভা বিক্ষুব্ধ হয়ে উঠল। ধৃতরাষ্ট্র ব্যস্ত হয়ে জানতে চাইলেন, কি হয়েছে? বলরাম উত্তর দিলেন, বিশেষ কিছু হয়নি, একটি ঘুরঘুর কীট শকুনির অক্ষে ছিল। ধৃতরাষ্ট্র সভায় প্রশ্ন করলেন, কামড়ে দিয়েছে? কি ভয়ানক! কামড়ায়নি মহারাজ, শকুনির অক্ষের মধ্যে ছিল। এই কীট অতি অবাধ্য, কিছুতেই কাত বা চিত হতে চায় না। অক্ষের ভিতরে পুড়ে রাখলে অক্ষ সমেত উবুড় হয়। যুধিষ্ঠিরের অক্ষ থেকে একটি গধিকা বেরিয়েছে। এই প্রাণী আরও দুর্ধর্ষ, স্বয়ং ব্রহ্মাকে কাত করতে পারেন না। গধিকার গন্ধ পেয়ে ঘুরঘুর ভয় অবসন্ন হয়েছিল, তাই শকুনি অভীষ্ট ফল পাননি। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, কার জয় হলো? বলরাম বললেন, যুধিষ্ঠিরের। 2 পক্ষই কূট পাশক নিয়ে খেলেছেন, অতএব কপটতার আপত্তি চলে না। শুনেছি শকুনি অতি চতুর, কিন্তু এখন দেখছি যুধিষ্ঠির চতুরতর। যুধিষ্ঠির তখন জনান্তিকে বলরামকে মুৎকুনির বৃত্তান্ত জানালো।
বলরাম তাকে বললেন, ধর্মরাজ, আপনার কুণ্ঠার কিছুমাত্র কারণ নেই। কূটপাশকের ব্যবহার দ্রুতবিধি সম্মত। যুধিষ্ঠির পরম অবজ্ঞা করে বললেন, হলধর, তুমি মহাবীর, কিন্তু শাস্ত্র কিছুই জানো না। ভগবান মনু কি বলেছেন শোনো, অপ্রাণী বীর্যৎ ক্রিয়তে তল্লোকে দূত মুচ্যতে প্রাণীভি ক্রিয়তে জস্তুষ বিজ্ঞ সমাহয়ং। অর্থাৎ অপ্রাণী নিয়ে যে খেলা তাকেই লোকে দূত বলে, আর প্রাণী নিয়ে খেলার নাম সমাহয়। গুরুরাজ আমাকে অপ্রাণিক দূতেই আমন্ত্রণ করেছেন, কিন্তু দুর্দৈববশে আমাদের অক্ষ থেকে প্রাণী বেরিয়েছে, অতএব এই দূত অসিদ্ধ। কর্ণ করতালি দিয়ে বললেন, ধর্মরাজ, তুমি সার্থক নামা। বলরাম বললেন, ধর্মরাজের শাস্ত্র জ্ঞান অগাধ, যদিও কাণ্ডজ্ঞানের কিঞ্চিত অভাব দেখা যায়। মেনে নিচ্ছি এই দূত অসিদ্ধ। সেক্ষেত্রে পূর্বের দূত অসিদ্ধ, শকুনি তাতেও ঘুরঘুর গর্ভ অক্ষ নিয়ে খেলেছিলেন। কুরুরাজ ধৃতরাষ্ট্র আপনার শ্যালকের অশাস্ত্রীয় আচরণের জন্য পাণ্ডবগণ বৃথা 13 বর্ষ নির্বাসন ভোগ করেছেন। এখন তাদের পিতৃরাজ্য ফিরিয়ে দিন, নতুবা পরকালে আপনার নরক ভোগ অবশ্যম্ভাবী। যুধিষ্ঠির উত্তেজিত হয়ে বললেন, আমি কোনো কথা শুনতে চাই না। দূত প্রসঙ্গে আমার ঘৃণা ধরে গেছে। আমরা যুদ্ধ করেই হৃতরাজ্য উদ্ধার করব। জ্যেষ্ঠ তাত প্রণাম, আমরা চললাম। তখন পাণ্ডবগণ মহা উৎসাহে বারবার সিংহনাদ করতে করতে নিজ শিবিরে যাত্রা করলেন। কৃষ্ণ বলরামও তাদের সঙ্গে গেলেন। ফিরে এসেই যুধিষ্ঠির বললেন, আমার প্রথম কর্তব্য মৎকুনিকে মুক্তি দেওয়া। এই হতভাগ্য মূর্খের সমস্ত উদ্যম ব্যর্থ হয়েছে। চলো তাকে আমরা প্রবোধ দিয়ে আসি। একটু আগেই পাণ্ডব শিবিরের সংবাদ এসে গেছে, দূত সবাইকে একটা প্রচণ্ড গোলযোগ হয়েছে। যুধিষ্ঠির আদি যখন কারাগৃহে এলেন, তখন 2 প্রহরী তর্ক করছিল, মুৎকুনির মুণ্ডচ্ছেদ করা উচিত, না শুধু নাসচ্ছেদেই আপাতত কর্তব্য পালন হবে। যুধিষ্ঠিরের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে মুৎকুনি মাথা চাপড়ে বললেন, হা দৈবই দেখছি সর্বত্র প্রবল। আমি গধিকাকে বেশি খাইয়ে তার দেহে অত্যধিক বলাধান করেছি, তাই সে কৃতজ্ঞ জীব লম্ফজম্প করে আমার সর্বনাশ করেছে। বলদেব তবু সামলে নিয়েছিলেন, কিন্তু ধর্মরাজ শেষটায় শাস্ত্র আউড়ে সব মাটি করে দিলেন। মুক্তি পেয়ে আমার লাভ কি? দুর্যোধন আমাকে নিশ্চয়ই হত্যা করবে। বলরাম বললেন, মৎকুনি, তোমার কোনো চিন্তা নেই, আমার সঙ্গে দ্বারকায় চলো। সেখানে অহিংস সাধুগণের একটি আশ্রম আছে, তাতে অসংখ্য উৎকুন মুৎকুন মশক মুশিকাদির নিত্য সেবা হয়। তোমাকে তার অধ্যক্ষ করে দেব। তুমি নব নব গবেষণায় সুখে কালযাপন করতে পারবে।